আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজকে আমরা দারুণ চমকপ্রদ একটা বিষয় নিয়ে আলোচনা করব। একবার ভাবুন তো, একসময়ের বিশাল ঘরের সমান বড় আর ধীর গতির মেশিনগুলো ঠিক কিভাবে বিবর্তিত হয়ে আজকের এই আধুনিক আর বিস্ময়কর কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর বিস্ফোরণ ঘটালো। সত্যি বলতে এর পেছনের গল্পটা একেবারে অবিশ্বাস্য। পার্থক্যটা আসলে কতটা বিশাল সেটা একটু কল্পনা করা যাক। ১৯৬০-এর দশকে নাসার যে বিশাল কম্পিউটারটি একেবারে সফলভাবে অ্যাপোলো মিশনকে চাঁদে নিয়ে গিয়েছিল, তার কম্পিউটিং ক্ষমতা কিন্তু আজকের তুলনায় একেবারেই সামান্য ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বর্তমানে আমাদের পকেটে থাকা যে সাধারণ স্মার্টফোনটি দিয়ে আমরা হয়তো সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে যাচ্ছি, সেটি সেই চন্দ্রজয়ী কম্পিউটারের চেয়েও কয়েক লক্ষ গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, ঠিকই শুনছেন, কয়েক লক্ষ গুণ। এখন প্রশ্ন হলো, প্রযুক্তির এই বিশাল উল্লম্ফনের পেছনের আসল জাদুকরটা কে? উত্তরটা হলো একটা মাইক্রোস্কোপিক জিনিস, যাকে আমরা বলি ট্রানজিস্টর। সোজা কথায় বলতে গেলে এটি মূলত একটি অতি ক্ষুদ্র ইলেকট্রনিক সুইচ। এর কাজ হলো বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে 0 এবং 1-এর মাধ্যমে ডিজিটাল সংকেত পাঠানো। ব্যাপারটা একদম সিম্পল। একটি চিপের ভেতরে যত বেশি ট্রানজিস্টর থাকবে, সেটি তত বেশি জটিল কাজ একাই সামলাতে পারবে। তাহলে এই ট্রানজিস্টরগুলো কিভাবে আমাদের পুরো ভবিষ্যৎটাই বদলে দিল? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ঠিক 1965 সালে। ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর সে সময় এমন একটা অসাধারণ বিষয় লক্ষ্য করেছিলেন, যা আক্ষরিক অর্থে আধুনিক মানব সভ্যতার অগ্রগতির একটা ভবিষ্যৎ রূপরেখা তৈরি করে দিয়েছিল। তার সেই যুগান্তকারী পর্যবেক্ষণটি আজ মুরের সূত্র বা মুরস ল নামে পরিচিত। নিয়মটা আসলে খুব সহজ। একটি মাইক্রোচিপে ট্রানজিস্টরের সংখ্যা মোটামুটি প্রতি 2 বছর অন্তর দ্বিগুণ হতে থাকে, আর এর উৎপাদন খরচও কমে আসে। যদিও এটা কোনো প্রাকৃতিক নিয়ম নয়, বরং ইন্ডাস্ট্রির জন্য একটা মানদণ্ড। কিন্তু এর প্রভাবটা চিন্তা করুন। এই ধারাবাহিক সংকোচনের ফলে কম্পিউটারের আকার একটা বাড়ির সমান থেকে ছোট হয়ে ডেস্কের ওপর এলো এবং শেষ পর্যন্ত সোজা আমাদের হাতের মুঠোয় চলে আসতে পারল। আচ্ছা, এবার মূল কথায় আসা যাক। এই দ্রুত সংকুচিত হতে থাকা হার্ডওয়্যারের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার হঠাৎ আর বিস্ফোরক উত্থানের সম্পর্কটা ঠিক কোথায়? চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। এআইয়ের এই অবিশ্বাস্য শক্তির উৎস খুঁজতে হলে আমাদের মাইক্রোচিপের জন্মলগ্নে ফিরে যেতে হবে। মজার ব্যাপার হল, ১৯৫০-এর দশকেই বিজ্ঞানীরা মানুষের মতো চিন্তা করতে সক্ষম মেশিনের স্বপ্ন দেখেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল নিউরাল নেটওয়ার্ক। এটি এমন একটি প্রোগ্রাম যা মানুষের মস্তিষ্কের নিউরনকে অনুকরণ করে। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। মানুষের মস্তিষ্ককে অনুকরণ করে কিছু শেখার জন্য যে বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক গাণিতিক হিসাব নিকাশ প্রয়োজন, শুরুর দিকের কম্পিউটারগুলোর সেই ক্ষমতা তো একেবারেই ছিল না। তাই এই জটিল এআই মডেলগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হার্ডওয়্যারকে কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে বিকশিত হতে হয়েছে। এই টাইমলাইনটা খেয়াল করলেই বুঝতে পারবেন, ৮০-এর দশকেও যেখানে এআই মডেল চালানো প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল, সেখানে ২০০৫ সালে এসে প্রযুক্তি জগতে এমন একটা বিশাল বাঁক এলো, যা পুরো দৃশ্যপটটাই বদলে দিল। ২০০৫ সালের সেই যুগান্তকারী আবিষ্কারটি আর কিছুই নয়, আমাদের পরিচিত মাল্টিকোর প্রসেসর। এটি মূলত একটি চিপের ভেতর একসাথে কাজ করা একাধিক ছোট কম্পিউটারের মতো আচরণ করে। অর্থাৎ এতদিন ধরে একটি মাত্র প্রসেসরের উপর নির্ভর করার যে সীমাবদ্ধতা ছিল, মাল্টিকোর প্রসেসর এসে তা এক নিমেষেই দূর করে দিল। এটি একই সাথে বিভিন্ন কাজ করতে সক্ষম। পুরো ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য একটা দারুণ উপমা দেওয়া যাক। একবার একটা অত্যন্ত ব্যস্ত কিন্তু দারুণ সুসংগঠিত অফিসের কথা ভাবুন তো, যেখানে অনেক কর্মী একই সময়ে নিজেদের আলাদা আলাদা কাজ একেবারে নিখুঁতভাবে সামলাচ্ছেন। ঠিক ধরেছেন, মাল্টি কোর প্রসেসরও ঠিক এই কাজটাই করে। এটি এআই এর বিপুল পরিমাণ ডেটা ঠিক একই সময়ে একসাথে নিখুঁতভাবে পরিচালনা করতে পারে। আর হার্ডওয়্যারের এই একসাথে একাধিক জটিল কাজ করার ক্ষমতায় প্রযুক্তিতে ডিপ লার্নিংয়ের দুয়ার পুরোপুরি খুলে দিয়েছে। এখন আর কম্পিউটার শুধু আমাদের দেওয়া নির্দেশই পালন করে না, এআই এখন নিজস্ব অভিজ্ঞতা থেকে শিখতে পারে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্তও নিতে পারে। আর ঠিক এই কারণেই
চিকিৎসা খাতের এআই সহায়তা থেকে শুরু করে আধুনিক রোবটিক্স বা চালকবিহীন গাড়ির মতো জটিল প্রযুক্তি আজ আমাদের চোখের সামনেই বাস্তব হয়ে উঠেছে। তবে সাফল্যের এই দীর্ঘ যাত্রায় এখন আমরা একটা বিশাল এবং বলা যায় বেশ ভয়ের একটা দেয়ালের সামনে এসে দাঁড়িয়েছি। ট্রানজিস্টরগুলোকে ছোট করার এই যে প্রক্রিয়া, সেটা অবশেষে একটা রূঢ় ভৌত সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছে। সহজ কথায়, আমরা ন্যানোমিটারের দেয়ালে ধাক্কা খাচ্ছি। হার্ডওয়্যারকে চাইলেও আর আগের মতো ছোট করা যাচ্ছে না। পরিস্থিতি আসলে কতটা জটিল হয়ে দাঁড়িয়েছে সেটা একটা ছোট্ট সংখ্যা দিয়ে চিন্তা করা যাক। 25 কোটি। হ্যাঁ, একবার কল্পনা করুন, 1 ইঞ্চিকে যদি 25 কোটি ভাগে ভাগ করা হয়, তবে তার মাত্র একটা ভাগ হলো 1 ন্যানোমিটার। ভাবা যায়, ট্রানজিস্টরগুলো এখন এতটাই ক্ষুদ্র হয়ে গেছে যে সেগুলোকে আরও ছোট করে মুরের সূত্র অনুযায়ী দ্বিগুণ করা এখন প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর ঠিক এখানেই তৈরি হয়েছে এক বিশাল দ্বন্দ্ব। একদিকে আধুনিক এআই মডেলগুলোর আরও বেশি কম্পিউটিং ক্ষমতা, ডেটা এবং বিদ্যুতের প্রতি অপ্রতিরোধ্য ক্ষুধা দিন দিন বেড়েই চলেছে। আর অন্যদিকে আমাদের হার্ডওয়্যারের ভৌত সীমাবদ্ধতা। উপাদানগুলোকে আর ছোট করা যাচ্ছে না বলে মোরের সূত্র এখন ধীর হয়ে আসছে। ট্রানজিস্টর দ্বিগুণ করার এই লড়াইয়ে হার্ডওয়্যার যেন হাঁপিয়ে উঠেছে, যা শেষ পর্যন্ত আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তায় ফেলার মতো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। হার্ডওয়্যারের এই চরম ভৌত সীমাবদ্ধতা কি শেষ পর্যন্ত এআই এর অপ্রতিরোধ্য অগ্রগতিকে একেবারে থামিয়ে দেবে, নাকি আমাদের বিজ্ঞানীরা নতুন কোনো যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে এই বিশাল বাধা টপকে এআই বিপ্লবকে বাঁচিয়ে রাখবেন?